নির্বাচন কমিশনে ইসিতে জামাত ইসলামী বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আজ খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। যে বিষয়টি আপনারা সবাই জানেন, তারপরেও আমি জাস্ট একটু রিনিউ করে দিচ্ছি আপনাদের, যাতে মনে পড়ে আপনাদের এবং আপনারা যাতে এই জিনিসগুলো মানুষের কাছে বলতে পারেন। বিষয়টা হচ্ছে, আচ্ছা, এই রায়ের পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, সেটি কি আপনারা জানেন? জানলে আপনারা কিন্তু চমকে উঠবেন। আজকে আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা বিবৃতি দেখলাম, রিপোর্ট আকারে সেটা তারা প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ন্যায় বিচার নয়, ওরা প্রতিশোধ দিচ্ছে। যেভাবে অত্যাচার করছে হিরো আয়সা, ঠিক সেভাবে প্রতিশোধ নেয়, আর তখন মানুষ হাততালি দেয়। প্রতিশোধের ছবিগুলো দেখছেন না? ঠিক সেম ব্যাপারটা কিন্তু এখন একই ব্যাপার। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। নির্বাচন কমিশনে ইসিতে জামাত ইসলামী বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে। জামাত এখন এতটা সূক্ষ্মদর্শী ভূমিকা পালন করছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে, যাতে একটা ফাঁক ফোকর না থাকে, একটা সুচ ঢুকানোর মতো ফাঁকাও যাতে না থাকে, ভোট চুরি করার মতো একটা সুচ ঢুকানোর মতো ফাঁকা যদি থাকে ওটাও বন্ধ করে দিতে জামাত বদ্ধপরিকর। এমন ভাবে জামাত চারদিকে নজর রাখছে এবং সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বিপত্তি দূর করতে বদ্ধপরিকর জোরালো ভূমিকা রাখছে, চাপ প্রয়োগ করছে। অসাধারণ। একটা দল ক্ষমতা আসার আগে যতটা স্মার্ট হওয়া দরকার জামাত ইসলামী ততটা স্মার্টই হয়েছে। সব ঠিক আছে, গ্রেট। তো দর্শক, বিএনপি ভোট চুরির জন্য আগে থেকেই পরিকল্পনা করে আসছে। তারা নিজেদের পছন্দ মতো একটা নির্বাচন কমিশন গঠন করেছে। এই নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক হলেও এই নির্বাচন কমিশন কিছুতেই কোনো জালিয়াতি করতে পারবে না, এটা জামাত নিশ্চিত করে ছাড়বে। সুষ্ঠু নির্বাচন হবেই, হতে বাধ্য। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বিএনপি নির্বাচন কমিশন দখল নিলেও কিছু করতে পারছে না, পারবে না। যেমন কিছু করেছিল, ওই যে ইশরাককে মেয়র বানানোর খায়েশ থেকে নির্বাচন কমিশনকে ধরা খাওয়াই দিয়েছে। এখন আর কিছু পারবে না, পিঠের চামড়া থাকবে না বিএনপির পক্ষে দালালি করতে গেলে। তো দর্শক, এরপরে বিএনপি মাঠ প্রশাসন ভালোভাবে দখল করেছিল। নিজেদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির স্ত্রী বগুড়ার ডিসি, অমুক জায়গার ডিসি, তমুক জায়গার ডিসি, আমরা জানি না, সব জায়গায় নিজেদের লোক বসিয়েছিল এবং প্রশাসন নাকি জামাতময় এই অভিযোগ তুলে বিএনপি 64 ডিসির 50 ডিসি তারা চেয়েছিল যে 50 জন ডিসি আমাদের তালিকা থেকে করতে হবে। তারেক রহমান এই অ্যাসাইনমেন্টে ফখরুলকে এবং সালাউদ্দিনকে পাঠিয়েছিলেন ইউনূসের কাছে। সেটা আবার জানাজানি হয়ে গেছে। কিন্তু না, কিচ্ছু পারবে না। জামাত নিয়মিত বিরতিতে নির্বাচন কমিশনে যাচ্ছে, একটু এদিক ওদিক করলে জামাত গলা চেপে ধরে। আজিফ বিষয়টা অনেকটা এরকম। যেমন আরবি অধ্যাদেশের একটা বিধান নিয়ে আচরণবিধির মনে আছে যে ছোট দল তার নিজ নিবন্ধিত হলে তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে, চাইলেও সে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। বিএনপি এই নিয়ম পাল্টানোর জন্য, এই আইন পাল্টানোর জন্য চিঠি দিয়েছে, কিন্তু জামাত দফায় দফায় নির্বাচন কমিশনের সাথে দেখা করে সিরিয়াসলি চাপ দিয়েছে যে না, এটা পরিবর্তন করা যাবে না, যেটা আছে ওইটি রাখতে হবে। শেষ পর্যন্ত জামাতেরটাই কিন্তু হয়েছে, পরিবর্তন হয়নি, যদিও এটা হওয়াটাই যৌক্তিক। এখন আবার বিএনপি প্রশাসন দলীয়করণ করে রাতের আধারে ভোট চুরির চেষ্টা করছে। 3 উপদেষ্টা জড়িত। বিভিন্ন জায়গায় 50 জন ডিসি চাচ্ছে, কারণ এরাই হবে রিটার্নিং অফিসার ইত্যাদি ইত্যাদি। হাসিনা তো এদের মাধ্যমেই ভোট চুরি করেছিল। আবার বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এগুলো কেনা হবে না। বিএনপির দালাল, দায় পার করা উপদেষ্টা, অর্থ উপদেষ্টার ঘোষণা, কিন্তু না, এটাও চলবে না, এটাও ইউনূস। আচ্ছা, এই রায়ের পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, সেটি কি আপনারা জানেন? জানলে আপনারা কিন্তু চমকে উঠবেন। হ্যাঁ, সত্যি বলছি, আপনারা চমকে উঠবেন। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আরেকবার ঘটেছিল 1975 সালে, আর 2025 সালের 17ই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের সময় আরেকবার ঘটলো।
ঘটনাটা কি, আসেন আমরা আর একটু ভিতরে ঢুকি, একটু গভীরে ঢুকার চেষ্টা করি। শেখ হাসিনা প্রায়ই একটা কথা বলতেন যে তার লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, এদেশের 56 ভাগ বা 60 ভাগ মানুষ তার সমর্থক। আচ্ছা লক্ষ্য করুন তো, শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে বাংলাদেশের কোথায়ও কোনো মিছিল হয়েছে? আপনারা কি দেখেছেন? তার সমর্থনে, তার ফাঁসির রায়ের প্রতিবাদে তার কোনো নেতাকর্মী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে এরকম দেখেছেন? আপনাদের কাছে কি এরকম কোনো নিউজ গিয়েছে, ভিডিও গিয়েছে? যদি আপনাদের কাছে যেয়ে থাকে তাহলে আপনারা দয়া করে এই কমেন্টস বক্সে তার একটা প্রুফ, ডকুমেন্টস, ভিডিও আপনারা দিবেন বা লিংক দিবেন, আমি তাহলে একটু বুঝতে পারবো। আমি কিন্তু আমার চোখে পড়ে নাই। এই যে লক্ষ কোটি সমর্থক, এরা লুটপাট করার জন্য, চেটে পুটে খাবার জন্য শেখ হাসিনার পিছনে মা মা আপা 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 করতো। যখন শেখ হাসিনার পিছন থেকে মধু ফুরিয়ে গেছে, তখন তারাও ফুটুস বাবুই পাখির মতো এডাল থেকে ওডালে, ওডাল থেকে ওডালে, তাদের আর কোনো পাত্তা নাই, তারা লাপাত্তা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ওই যে কামাল টামাল দিয়ে যে সমস্ত গণহত্যাকারীরা, বাইরে থেকে তারা শুধু বড় বড় হুঙ্কার দিচ্ছে যে আমাদের জনগণ রাস্তায় নামলে সবকিছু অচল হয়ে যাবে। কই দেখলাম না তো একটা লোক কি রাস্তায় নেমেছে? এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় আওয়ামী লীগের জীবনে ওই 1975 সালে আরেকবার এসেছিল। শেখ মুজিবুর রহমানের চারিদিকে শুধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, মুজিব ছাড়া কোনো লোক নাই, বন্দনা, এত মুজিব বন্দনা। সেই মুজিবকে যখন 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হলো, বলা হয়ে থাকে, ইতিহাস সাক্ষী দেয়, এই তার নিহতের পরে তার জানাজায় মাত্র 5-7 জন লোক, অনলি 5-7 জন লোক তার জানাজায় উপস্থিত হয়েছিল। এবং মানুষ রাস্তায় নেমে এসে মিছিল করেছিল, এই বলে স্লোগান দিয়েছিল যে একটা জালেম, একটা নমরুদ বাংলাদেশের বুক থেকে বিদায় নিল। যেরকম এই শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে সারা দেশে কিন্তু মিষ্টি বিতরণ হয়েছে। সারা দেশে বলি কেন, সারা পৃথিবীতে, আমেরিকায়, লন্ডনে, সমস্ত জায়গায়, ফ্রান্সে মিষ্টি বিতরণ হয়েছে, মানুষ মিষ্টি মুখ করেছে। 75 সালেও এরকম আমরা আমাদের দাদাদের কাছে গল্প শুনেছি যে ওই দিন নাকি বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে আর কোনো মিষ্টি ছিল না। অথচ আমরা যদি একটু একটু পিছনে ফিরে যাই, যখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন কি হয়েছিল আপনারা বলুন তো? সারা দেশে সাঈদী সাহেবের সমর্থনে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং রাস্তায় নেমে এসে তারা এতটা বিক্ষোভ প্রদর্শন করেছিল যে সেই বিক্ষোভ থামাতে শেখ হাসিনার পুলিশ, গোপালী পুলিশ, আওয়ামী পুলিশ, এদেরকে এত হিমশিম খেতে হয়েছিল যে তারা ভারত থেকে প্রশাসন ভাড়া করে এনে, পুলিশ ভাড়া করে এনে, ভারতের ওই যে বর্ডার গার্ড, ওদেরকে বিজিবি দিকে ভাড়া করে এনে গুলি করে একদিনে প্রায় 200 জন মানুষ জীবন দিয়েছিল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। তিনি তো মধ্যম সারির একজন নেতা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কিন্তু জামাতের মধ্যম সারির একজন নেতা। আর শেখ হাসিনা দলের প্রধান, তিনি 17 বছর ধরে বীর দর্পে বাংলাদেশ শাসন করেছে। অথচ তার ফাঁসির পরে এই অবস্থা। এই হচ্ছে তার কর্মীদের নমুনা, এই হচ্ছে তার ভালোবাসার নমুনা। আসলে শেখ মুজিব বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি, এই চোরগুলো চাটতে চাটতে সবকিছু শেষ করে দিয়েছে। শেখ মুজিবকে চেটেছে, শেখ হাসিনাকেও চেটেছে। শেখ হাসিনাকে চাটতে চাটতে শেখ হাসিনার মধু যখন শেষ হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, আর এরা তখন আস্তে করে শেখ হাসিনার পিছন থেকে সরে গেছে। ওই গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, মানে বাংলাদেশের যে 64টি জেলা, এই 64টি জেলার ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, এরা পালিয়ে গিয়ে মাটির নিচে দিয়ে গোপনে ওই গর্তের ভিতর দিয়ে গোপালগঞ্জে গিয়ে উঠেছে। গোপালগঞ্জ থেকে তারা মাঝে মাঝে শেখ হাসিনার কাছে একটা করে ফোন দেয়, আপা আমরা আছি, আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি, আপা আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমরা ফিরায় নিয়ে আসতেছি। 64 জন হতাশ, আওয়ামী লীগ হতাশ, ভারতও হতাশ। আপনারা দেখেছেন ভারতে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তারা নতুন করে সমীকরণ করতে শুরু করেছে এবং তারা বারবার তাদের বিভিন্ন চ্যানেলগুলোতে যে আমাদের মাথার ব্যথার কারণ শেখ হাসিনা, কি তাহলে তার রাজনীতি শেষ হয়ে গেল? কোথায় গেল শেখ হাসিনার এত বিশাল কর্মী বাহিনী? তারা কেন কোনো মিছিল করতে পারলো না? ইত্যাদি ইত্যাদি তাদের জটিল সমীকরণের ভিতর দিয়ে তারা এখন নিজেদের জান প্রাণ অস্থির করে ফেলছে। এই হলো অবস্থা। আজকে আনন্দবাজার পত্রিকায়
শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা বিবৃতি দেখলাম, রিপোর্ট আকারে সেটা তারা প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ন্যায় বিচার নয়, ওরা প্রতিশোধ দিচ্ছে। মায়ের ফাঁসির আদেশ শুনে বললেন হাসিনা পুত্র জয়, দাবি এটা বিচারের নামে প্রহসন। আহারে, এই সজীব ওয়াজেদ জয় যদি ন্যায় বিচারের পক্ষে 15 বছরে একবার যদি একটু উচ্চবাচ্য করতেন তাহলে ভালো লাগতো। অন্তত শেখ হাসিনা যেই হারে 2 হাতে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার, তারপরে বিচারিক আদালতের মাধ্যমে এক ধরনের ট্রাইব্যুনাল গঠন করে যেভাবে জামাতের নেতাদেরকে কর্তন করছে, সেটা থেকে হয়তো ফিরত। আজকে তার মায়ের জন্য তার হাহাকার অবস্থা। হ্যাঁ, এবং কি চমৎকার ভাবে বলতেছে কি দেখেন, শেষের দিকে এই কথার আমি আবার সুর শুনি, বাংলাদেশেও কেউ কেউ বলার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে, গণঅভ্যুত্থান তো হইল, তো এই যে মানুষ মারা গেল তার বিচার হচ্ছে, পুলিশ যে মারা গেল তার বিচার কোথায়? ভাই রে, পুলিশ কি পুলিশ ছিল? পুলিশ তো ছিল আওয়ামী লীগের একটা অংশ। তো এটা তো যুদ্ধ হয়েছে, গণঅভ্যুত্থান, মুখোমুখি যুদ্ধ হয়েছে। যুদ্ধে যদি আজকে সেই যুদ্ধে যদি এরা পরাজিত হইতো, সেনাবাহিনী যদি ওই সরকারের কথা শুনতো, তাহলে চিন্তা করেন তো, 1400 তো বলে জাতিসংঘ, আমার 2022 বলে বেসরকারি সূত্র। তাহলে ওই দিন 5ই আগস্ট যদি সেনাবাহিনী কামান দাগাইতো আর হেলিকপ্টার থেকে যদি বোমা ফেলতো বা গুলি করতো, আরো 4-5 হাজার লোক মারা যাইতো, তাই তো? তাইলে কি দাঁড়াইতো? ওইটা ঠিক আছে, তাহলে ওইটা মৃত্যুর পর ওটা বলতো যে এটা উচ্ছৃঙ্খল জনতা মারা গেছে, এটার কোনো বিচার হবে না, তাই তো? ওরা যেহেতু জঙ্গি, উচ্ছৃঙ্খল এবং উচ্ছৃঙ্খলতা কোনো আইনের শাসনের পরিপন্থী, আর যেহেতু যাদের আইনানুগ বাহিনী তাদের হাতে অস্ত্র আছে, তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে, সুতরাং ওই মৃত্যুটা বৈধ। কিন্তু এই জনতা যে পাল্টা একটা শেখ হাসিনার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করলো, তো এই যুদ্ধে কি মারা যাবে না? পাল্টা যেখানে গুলি চালাচ্ছে, তো পাল্টা কি হবে? তাই তো হবে। এটা তো হলো অনেকটা দেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার পাখানাদার বাহিনীর যুদ্ধ হয়েছে, তাই তো? মুক্তিযোদ্ধা মারা গেছে রাজাকার পাখানাদার বাহিনী। যেভাবে অত্যাচার করছে হিরো আইসা, ঠিক সেভাবে প্রতিশোধ নেয়, আর তখন মানুষ হাততালি দেয়। প্রতিশোধের ছবিগুলো দেখছেন না? ঠিক সেম ব্যাপারটা কিন্তু এখন একই ব্যাপার। শহীদ প্রেসিডেন্টের বাড়ি থেকে, যে বাড়িতে 40 বছর ছিল, যে বাড়িতে বেগম খালেদা জিয়া বিয়ের পর ওই বাড়িতে উঠছিল, এবং ওনার যে 2টা সন্তান কোকো আর এই যে তারেক রহমান, ওই বাড়িতে জন্ম, ওই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিছে। আর যে বের করে দেওয়ার সময় ভিডিওগুলো তো আপনারা দেখছেন, ওই যে বলতেছে কোলে করে টাইনা বাইর করে নিয়ে আসতে চায় এক কাপড়ে, এবং বেগম খালেদা জিয়া কাঁদতেছিল। জীবনে প্রথম ওনাকে কাঁদতে দেখছি। কথাগুলা কি ভুলে গেছেন? ভুলা উচিত না। ওই একই কাজ করছে। এখন এই জন্যই এই আর্মি পুলিশ ওইটা ভাঙতে দিতেছে না, ওইটা ধরা যাবে না। হায় জানেন না, মিড নাইটে দেখতেছি পিনাকি স্যার উনি টেলিফোনে ওই যে অডিও কলে বলতেছে, আর ওইখানে মাইক দিয়ে শোনাচ্ছে, এদিকে পুলিশ, এদিকে আর্মি আর পাবলিক, ওইখানে ওই মাইকে ওই টেলিফোনটা ধরে রাখছে। পিনাকি স্যার ওইখান থেকে টেলিফোনে বক্তব্য রাখতেছে যে এটা এখন ভাঙার দরকার নাই, এটা ভবিষ্যতে ভাঙা যাবে, তোমরা যার যার বাসায় চলে যাও। কিন্তু পাবলিক রাজি না, ওরা আবার ওইখান থেকে বলতেছে না, ভুয়া, এই কথা মানি না। পুলিশরা তারপরে বুঝায় শুনে সরাইছে, কিন্তু সরে নাই ভাই। রাইট পার করছে, ভোরবেলাও দেখতেছি ওই দৌড়াদৌড়ি চলতেছে। ওরা এটা ভাঙতেই চায়, ওটা রাখতে চায় না। এখন কথা হয়েছে এটা তো ভাঙতে দেওয়া যায় না। এটা যদি এখন ভাঙতে দেওয়া হয় বা ভাঙ্গা ফেলে, তাহলে তো পুলিশ হেরে যায়, আর্মি হেরে যায়। তখন এই বুদ্ধিজীবীরা এই সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলা শুরু করবে যে 32 নম্বরই বাঁচাইতে পারে না, ভোট কেন্দ্র বাঁচাইবো কেমনে? হাজার ভোট কেন্দ্র কি করে এই ইউনুস বাঁচাবে? এই কথাগুলা বলবে না? নিশ্চয়ই বলবে। যার জন্য এটা ভাঙতে দেওয়া যাবে না। আপনারা যতই চেষ্টা করেন, অনেক সময় ভাই অনেক কাজ করা যায় না। যেমন দেখেন, এই যে প্রথম আলো নিয়া, দি ডেইলি স্টার নিয়া অনেক রকম কথাবার্তা বিদেশ থেকে আমাদের ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং এই যে কনক সারোয়ার সাহেব অনেক রকম প্রমাণ সহকারে
অনেক কথা বলছে, ওনারা চাইতেছিল সরকার যেন এটা নিষিদ্ধ করে দেয়। এটা কি সম্ভব বলেন? সম্ভব না। কারণ কি জানেন, একটা পত্রিকা নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে সারা বিশ্বতে এই খবরটা ছড়ায়া যাবে যে সরকার মিডিয়ার গলা চিপা ধরছে। ওই বাকশাল চলে আসবে বঙ্গবন্ধুর, যে বাকশাল দিয়া সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়া মাত্র 4টা পত্রিকা জীবিত রাখছিল, বাকি দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।